নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো এঁচড়ের বিরিয়ানি, যেটা কি খেতে ভীষণই সুস্বাদু হয়। আর যারা এঁচড় খেতে একদমই পছন্দ করেন না বা অনেক বাড়ির বাচ্চারাও কিন্তু এঁচড় খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে বিরিয়ানি করে দেওয়া যায় তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক রান্নাটি। সবার প্রথমে এখানে আমি এঁচড় এবং আলুটাকে সিদ্ধ করে নেব। আর দেখতেই পাচ্ছেন এঁচড়টা কিন্তু একটু বড় সাইজের কেটেছি। যেভাবে এঁচড়টা তরকারির জন্য কাটি তার থেকে কিন্তু একটু বড় সাইজের কাটতে হবে, তবেই কিন্তু বিরিয়ানির মধ্যে দেখতে ভালো লাগবে এঁচড়টা। আর তার সঙ্গে দিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণটা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো নুন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাত্র 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। এর থেকে বেশি কিন্তু আর রান্না করব না, তা না হলে কিন্তু এঁচড়টা গলে যাবে। প্রায় 50% অবধি আমাদের এখানে এঁচড়টাকে সিদ্ধ করে নিতে হবে। এঁচড় সিদ্ধ হয়ে যাওয়ার পর জল থেকে ছেঁকে তুলে নেব, বাকি জলটা ফেলে দেব। অপরদিকে আমরা বিরিয়ানির জন্য ভাতটা তৈরি করে নেব। তার জন্য আমি আগে থাকতে 2 কাপ পরিমাণ চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। গ্যাসের উপরে একটি বড় পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তার মধ্যে আগে থাকতে ভিজিয়ে রাখা চালটা ছেঁকে। আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, আর দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, আর দেবো সামান্য পরিমাণ রিফাইন্ড তেল। এতে করে কিন্তু ভাতটা জড়িয়ে যাবে না। আর আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আমাদের ভাতটিকে রান্না হতে দিতে হবে প্রায় 80% অবধি সিদ্ধ হওয়া পর্যন্ত। ভাতের মধ্যে কিন্তু অবশ্যই জলের পরিমাণটা একটু বেশিই দেবেন, তাহলেই কিন্তু ভাতটা খুব ভালোভাবে ঝরঝরে তৈরি হবে। তো বন্ধুরা এখানে দেখুন ভাতটা প্রায় হয়ে গেছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ভাতটা কিন্তু প্রায় 80% অবধি সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমাদের জল থেকে ছেঁকে নিতে হবে। তো ভাতটা ছেঁকে নেওয়ার পর এবার চলে যাচ্ছি তরকারিটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়ে বা সঙ্গে ঘি একটু মিশিয়ে দিয়েও করতে পারেন। এবার প্রথমে আমরা এখানে আলুটাকে ভেজে নেব। আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা আপনাদের সময় অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আমরা যে এঁচড়টাও সিদ্ধ করে রেখেছিলাম এঁচড়টিকেও কিন্তু এভাবে আমাদের লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এঁচড়ও যাতে খুব বেশি গলে না যায়, আর আলুটাও যাতে গলে না যায়, তা না হলে কিন্তু গোটা গোটা থাকবে না। আর বন্ধুরা এছাড়াও কিন্তু চ্যানেলে বিভিন্ন ধরনের বিরিয়ানির রেসিপিও আপলোড করা আছে, বা বিভিন্ন ধরনের রাইসের রেসিপিও আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, বা চ্যানেলে প্লেলিস্ট করা আছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন এঁচড়টাও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এঁচড়টিকেও তেল থেকে তুলে নেব। এর থেকে আর বেশি কিন্তু ভাজবো না, তা না হলে কিন্তু এঁচড়ের যে উপরের ভাগটা আছে সেটি কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। এঁচড় ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব, তবে আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, কারণ এখান থেকে কিছুটা পেঁয়াজ ভাজা তুলে নেব। আর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের মধ্যে বেশি তেল দিয়ে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করে নিতে পারেন, তবে আমি এর মধ্যে আর বেশি তেল দিচ্ছি না। তো বন্ধুরা দেখুন এখানে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি। যেহেতু এখানে তেলের পরিমাণ কম দিয়েছি তাই এখানে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যদি হাই ফ্লেমে ভাজি পুড়ে যাবে, আর লো ফ্লেমে ভাজলে কিন্তু পেঁয়াজটা একদমই নরম হয়ে যাবে। কিছুটা পেঁয়াজ তুলে নেওয়ার পর এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে আছে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মতো। আছে এখানে 10 থেকে 12 কোয়া রসুন, আর আছে এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা একসাথে বেটে নিয়েছি। আমি এখানে কিন্তু রান্নাটা কম তেল দিয়েই করছি, আপনারা চাইলে কিন্তু আরও সামান্য পরিমাণ তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। যেহেতু পরে ঘি ব্যবহার করব তাই আর এখানে আর তেল দিচ্ছি না। তো হালকা করে মশলাটা লো ফ্লেমে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচি, আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা তলার দিকে না লেগে যায় এবং টমেটোটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যাতে করে গুঁড়ো মশলাটাও না পুড়ে যায়, তাহলে কিন্তু জলটা খুব সুন্দরভাবে টেনে নেন। প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো বা স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটি দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই।
আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ মতো জিরে ধনের গুঁড়ো, একসাথেই গুঁড়ো করে রাখা আছে। আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই দেবেন, এতে করে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। আর দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল বেরোতে শুরু করছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ মতো ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। এতে করে কিন্তু টক দইটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা ইঁচড় এবং আলু। এবার ইঁচড়টা দিয়ে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আবারও গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে থাকবে, তা না হলে কিন্তু ভালোভাবে কষানো যাবে না। ইঁচড় এবং আলুটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে করে তলার দিকে না লেগে যায়। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমাদের ইঁচড় এবং আলুটা বিরিয়ানির জন্য কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণ কেওড়া জল, সামান্য পরিমাণ গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 ফোঁটা মাত্র মিঠা আতর। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটিকে শুধুমাত্র মিশিয়ে নেব। এখানে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব বিরিয়ানিটা সাজিয়ে নেওয়ার পদ্ধতিতে। তো যে হাঁড়ির মধ্যে আমি ভাতটা রান্না করেছিলাম তারই মধ্যে বিরিয়ানিটা তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি, দিয়ে খুব ভালোভাবে তলার দিকটা একটু ব্রাশ করে নিলাম, এতে করে ভাতটা তলার দিকে আর আটকে যাবে না। তারপর কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আগে থাকতে তৈরি করে রাখা ইঁচড় এবং আলু কষা। প্রথম লেয়ারে অর্ধেকটা দিচ্ছি, আর অর্ধেকটা কিন্তু তরকারি পরের লেয়ারে দেব। এঁচড় আলু দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ বেরেস্তাটা দিয়ে দেব, আর দিয়ে দেবো অল্প করে ভাত। দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি একে একে আগে থাকতে দুধের মধ্যে গুলে রাখা কেশর এবং সামান্য পরিমাণ ফুড কালার, সেখান থেকে 2-3 চামচ দিয়ে দিলাম। এতে করে কিন্তু বিরিয়ানির কালারটা খুব ভালো আসবে এবং জাফরানের খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল, দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলাপ জল, আর দুধের সঙ্গেই কিন্তু সামান্য পরিমাণ মিঠা আতরটাও গুলে রেখেছিলাম। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি, সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। অবশ্যই কিন্তু হালকা করে চিনিটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু বিরিয়ানির মধ্যে খুব সুন্দর টেস্ট আসে, তবে কিন্তু মিষ্টি হবে না। আর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ভাত। আবারও ঠিক একই রকমভাবে প্রত্যেকটা লেয়ারকে সাজিয়ে নিচ্ছি। মোট এখানে আমি 2টো লেয়ারে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি একইভাবে। বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না, এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। আপনারা ভাবছেন হয়তো চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি বা ডিম বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে, তবে কিন্তু এই বিরিয়ানিটা খেতে কিন্তু ওই বিরিয়ানির তুলনায় কোনো অংশে কম হবে না। এটিও খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা মাছ মাংস খান না তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা একদমই বেস্ট। আর যারা পেঁয়াজ রসুন খান না তারা শুধুমাত্র এখানে পেঁয়াজ এবং রসুনটা বাদ দিয়ে দেবেন, বাদ বাকি সেম পদ্ধতিতে তৈরি করবেন। একই রকমভাবে সাজিয়ে নেওয়ার পর আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো পুদিনা পাতা, আর এর সাথে আপনারা সামান্য পরিমাণ ধনে পাতাও দিতে পারেন, বা এগুলো কিছু না দিলেও চলবে। আবার লাস্টে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে দিয়ে এটিকে আমরা দমে বসিয়ে নেব। তো একটি গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়ে দিলাম এটিকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে বিরিয়ানিটা আমাদের তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম। এবার এটিকে নামিয়ে নেব। তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর বন্ধুরা আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ওইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে গরম অবস্থায় থাকবে আর অনেকক্ষণ ধরে বিরিয়ানিটা গরমও থাকবে এবং ভালোও তৈরি হবে। তো আজকে আমি এই বিরিয়ানিটা রায়তার সঙ্গে সার্ভ করেছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে স্যালাডের সাথেও সার্ভ করতে পারেন, বা কিছু না হলেও খেতে এমনি এমনি খুব ভালো লাগবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এঁচড়টাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ভাতগুলোও ঠিক কতটা ঝরঝরে হয়েছে আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে যতটা দেখতে সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে নিন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।